এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ফারহাদ চেয়ার টেনে বসে, দেখে তার সামনের প্লেটে আগে থেকেই খাবার সাজানো। ফারহাদ ফ্রুকুচকে সামনে তাকিয়ে দেখে আসিল তার দিকে তাকিয়ে আছে। তার মানে কি আসিল তার জন্য আগে থেকে প্লেটে খাবার সাজিয়ে রেখেছিল? মেয়েটা আজ পাগল করেই ছাড়বে ফারহাদকে। ফারহাদ সবাইকে গুড মর্নিং জানিয়ে খাবার শুরু করে। এরই মধ্যে নানু বলে, ফারাদের পরের প্ল্যান কি? মানে মানে হলো তোমাদের বিয়ের আজ প্রায় 6 দিন হতে চললো, একটা রিসেপশন পার্টি তো দেওয়াই যায়। বিয়েটা এত তাড়াহুড়োই হয়েছে যে কেউ জানতেই পারেনি। আর মিডিয়ারা যদি অন্য দিক থেকে তোমার বিয়ের খবর জানতে পারে তাহলে ব্যাপারটা কিন্তু ভীষণ বাজে হবে। নানুর কথাটা একদমই ফেলে দেওয়া যায় না। ফারহাদ চিন্তা করলো যে সত্যি নানু ঠিকই বলেছে। আজকাল মিডিয়া একটা ছোট্ট খবর ভীষণ বড় ভাবে দেখায়, এতে ফারহাদ নাম খারাপও হতে পারে। ফারহাদ ভেবে বলল, হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। প্রিন্স, তোমাদের আর অন্য কোনো প্ল্যান নেই? কিসের প্ল্যানের কথা বলছো ডিয়ার? ওটাও আমাকে বলে দিতে হবে? প্ল্যান মানে তোমাদের বিয়ে হয়েছে, নতুন নতুন হানিমুন যাওয়ার প্ল্যান করনি তোমরা? সবে মাত্র এক চুমুক জুস মুখে ঢেলেছিল আসে। নানুর কথা শোনা মাত্র তাতে মুখ থেকে পুচ করে বেরিয়ে যায়, সাথে সাথে কাশতে থাকে মারাত্মক রকম। কাশি যেন থামার নামই নিচ্ছে না। ফারিয়া তাড়াতাড়ি করে পানি এগিয়ে দেয়। নানু আসিলের পিঠে চাপাতে থাকে। রিজওয়ান টিস্যু এগিয়ে দেয়, কারণ আসিলের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই সব কিছুই ফারাদ শান্ত চোখে দেখছে। তার কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা তা বোঝার বাইরে। আসিল ফারাদের দিকে তাকাতে চুপসে গেল। কাশি যেন গায়েব হয়ে গেছে। পানি খেয়ে হাসার চেষ্টা করে সবার উদ্দেশ্যে বলল, আমি আমি ঠিক আছি, আপনারা বিচলিত হবেন না প্লিজ। আচ্ছা, আমি ওপর থেকে ব্যাগ নিয়ে আসছি, কেমন? সবাই মাথা নাড়িয়ে সম্মতি দেয়, শুধু ফারহাদ চুপচাপ বসে নিজের মতো খেয়েই যাচ্ছে, যেন এখানে কিছুই হয়নি এতক্ষণে। আসিল তাদের পাশের রুমে, যেখানে তার সমস্ত বই খাতা আর প্রয়োজনীয় জিনিস রাখা আছে, সেই রুমেই যায়। বই খাতা ব্যাগের মধ্যে গোছানোর মাঝে দরজা খোলার আওয়াজ পেয়ে পিছনে তাকায়, দেখে ফারহাদ দরজা বন্ধ করে এগিয়ে আসছে তার দিকে। ফারহাদকে ঠিক লাগছে না, কেন যেন রেগে আছে মনে হচ্ছে। আসিল পেছাতে গিয়ে তার পিঠ পরের টেবিলের সাথে আটকে যায়। ফারহাদ তার 2 হাত পাশে রেখে আসিলের দিকে ঝুঁকে পড়ে। সে বন্দিনী হয় ফারহাদের। আসিল শুকনো ঠোক গিলে বলল, কি 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 হয়েছে? কি কি কিছু দরকার? কেন করছো তুমি এরকম? কি কি করেছি? তোমার মনে হচ্ছে না আজ আমার প্রতি তোমার দরদ একটু বেশি উতলে উঠছে? আমার খাবার প্লেটে সাজিয়ে রাখা, আমার কাপড় আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা, আমার প্রতি এত কেয়ার, কফি নিয়ে আসা, তোমার এত ভালো আচরণ আমার ঠিক মনে ধরছে না। কি করতে চাইছো তুমি? প্ল্যান কি তোমার এরকম নয় তো যে তুমি আর তোমার ভাই মিলে আমাকে মেরে ফেলার চিন্তা করছো? ফরহাদ, কি 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 যা তা বলছেন? পাগল হয়ে গেছেন? হ্যাঁ, তাই। সত্যি করে বলো, আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছো না তো? আই ওয়ার্ন ইউ, এরকম কিছু ভাবনায়ও মাথায় আনবে না। আসিল এবার রেগে যায় ফারহাদের আজব কথায়। লোকটার সাথে ভালো ব্যবহার করলেও খারাপ ভাবে, কিন্তু রেগে গেলে হবে না। একজন আগুন হলে একজনকে পানি হতে হবে, না হলে বিস্ফোরণ ঘটে যাবে। আর আসিলের এখনো অনেক কিছু জানা বাকি ফারহাদের সম্পর্কে। আসিল নিজের রাগ সাইডে রেখে ছোট করে ক্ষীণ হাসি রেখে টেনে ফারহাদের গলা জড়িয়ে ধরে। ফারহাদের চোখের দিকে তাকিয়ে বলে, হুম, পালিয়ে যাওয়ার কথা না, আমি তো হানিমুনে যাওয়ার কথা ভাবছি। ফারহাদ এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আর কিছুক্ষণ মেয়েটার সাথে থাকলে সে নির্ঘাত পাগল হয়ে যাবে। ফারহাদ আসিলের হাত সরিয়ে দিয়ে অনন করে বেরিয়ে যেতে যেতে বলে, হানিমুন মাই ফুড, এরপরে আমার কোনো জিনিসে হাত দেবে না। গাড়িতে ওয়েট করছি, ফার্স্ট আসবে। জোর করে বিয়ে করেছেন আপনি, এখন আমি জোর খাটালে দোষ। না 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 না, এটা তো চলবে না মিস্টার ডেভিল। আসিল ব্যস্ত নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো। ফারিয়া কলেজ যাবে, সেও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। আসিল বলল,
ফারিয়া কলেজ যাবে? জি ভাবি। আসো তাহলে একসাথে যাই। আসলে ভাবি আমি রিজওয়ানের সাথে যাব, তুমি দাদাইয়ের সাথে যাও, লাঞ্চের সময় দেখা হচ্ছে। বাই ভাবি। আচ্ছা বাই। আসিল দেখে ফারহাদ ড্রাইভিং সিটে বসে ফোনে কিছু করছে। আসিলকে দেখে পাশের দরজা লক খুলে দিতেই আসিল দরজা খুলে বসে। ফারহাদ গাড়ি স্টার্ট দেয়। অনেকটা রাস্তা চলে যায়, কারোর মধ্যে কোনো কথা হয় না। কিন্তু ফারহাদ লক্ষ্য করে আসলে অনেকক্ষণ ধরে কিছু বলতে চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। ফারহাদ সামনের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? আসলে একটু গলা ছেড়ে আমতা আমতা করে বলে, মানে আমি বলতে চাইছিলাম যে রিজওয়ান ভাইজানের সাথে আপনাদের সম্পর্কটা কি রকম, মানে কি আসলে কথা শেষ করার আগে ফারহাদ শান্ত গলায় বলল, রিজওয়ান আমার আপন কেউ নয়, কিন্তু আপনের থেকে কম কিছু নয়। রক্তের মিল না থাকলেও সে আমার আপন ভাইয়ের চেয়ে বেশি আদরের। রিজওয়ানের সাথে আমার ভাই জাতীয় সম্পর্ক থাকলেও ফারিয়ার সাথে তার সম্পর্ক ভিন্ন, আলাদা। আশা করি উত্তর পেয়েছো, আর প্রশ্ন নয়। আসিল আর কোনো প্রশ্ন করে না। আসলে সে ফারিয়ার চোখে রেজওয়ানের জন্য অন্য এক ভাষা দেখেছে, ভালোবাসা জাতীয় কিছু। তাই তাদের সাথে রেজওয়ানের সম্পর্কটা ঠিক কেমন তা নিয়েই কৌতূহল দমিয়ে রাখতে না পেরেই ফারহাদকে প্রশ্ন করেছিল। 15 মিনিট পর গাড়ি ব্রেক করে। কলেজ চলে এসেছে। আসিল দরজা খুলে নামতেই ফারহাদ হাত টেনে ধরে। আসিল তাকাতেই ফারহাদ তার গালের কাছের হিজাবটা ঠিক করে দিতে দিতে গম্ভীর গলায় বলল, একা বাড়ি আসবে না, আমার জন্য ওয়েট করবে, না হলে ফোন করবে। একা আসার চেষ্টাও করবে না। গট ইট? ওকে। ছুটি কটায়? 1:45 দিকে। আচ্ছা, যাও। আসিল যেতে গিয়েও ফিরে তাকালো ফারহাদের বুকের কাছে দুটো বাটন করা। আসিল হাত বাড়িয়ে একটা বোতাম লাগিয়ে দিল, তারপর আল্লাহ হাফেজ বলেই নেমে গেল গাড়ি থেকে। ফারহাদের মুখ এখনো হা হয়ে আছে। এক রাতের মধ্যে এই মেয়েটা এত বেশি চেঞ্জ হলো কি করে? ফারহাদ সানগ্লাস পরে সামনের দিকে তাকাতে তার চোয়াল শক্ত হয়ে গেল। হাত মুঠো করে ধরল। আসিল কাউকে পেছন থেকে জাপটে ধরে দাঁড়িয়ে আছে। ফারহাদ রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি থেকে নেমে এলো। দুগতম হেঁটে থেমে গেল। দেখলো আয়শা দাঁড়িয়ে আছে। তার মানে ছেলেটা ছিল আয়ান। আয়শা ফারহাদকে দেখে একটা মুচকি হাসি দিয়ে সালাম করল। কেমন আছেন ফারহাদ ভাই? ফারহাদও অপ্রস্তুত হয়ে সালামের উত্তর দিল। ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ। ভাই বোনের ভালোবাসা দেখছেন? ফারহাদ আসিল আর আয়ানের দিকে তাকিয়ে বলল, তাই তো দেখছি। আয়ান আসিলকে সামনে দাঁড় করে গালে চুমু দিয়ে বলল, আমার জান, কেমন আছিস? খুব ভালো। বাহ, বেশ তো। আমার জান ভালো আছে শুনে আমিও খুব ভালো হয়ে গেছি, কারণ আজ আমার সকালটা শুরু হয়েছে দামি মিষ্টি খেয়ে। আয়শার দিকে তাকিয়ে বলল। আয়ানের কথা শ্রবণ হতে আয়শা মাথা নিচু করে নেয়, আর লজ্জা সে নিতে পারছে না। আয়ানের এবার চোখ যায় ফারহাদের উপর। এগিয়ে এসে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয় ফারহাদ দিকে। ফারহাদও ক্ষীণ হেসে হাত বাড়ায় আয়ানের বলে, খুব ভালো হয়েছে তোমার সাথে এখানে দেখা হয়ে গেল, নাহলে আমি তোমার অফিসে যেতাম। তাই নাকি? হ্যাঁ, সময় থাকে আমরা পাশে কফি হাউসে বসে কথা বলি। সময় আছে তোমার কাছে? আরে শালাবাবু, কি বলো না? আমার একমাত্র শালার কথা আমি কিভাবে ফেলতে পারি? সময় না থাকলেও সময় বের করতে হবে। চলো আমরা আমরা আসি আসছি তাহলে। তাহলে। বাই। বাই। ক্ষীণ হেসে হাত বাড়ায় আয়ান বলে। আয়শা আর আসিল কথাটি বলে কলেজের ভেতর চলে যায়। আসিল আয়শাকে কুনুই দিয়ে ধাক্কা দিয়ে দুষ্টু হেসে বলে, আশু, ভাইকে কি এমন মিষ্টি খাইয়েছিস রে, যেটা ভাইয়ের সকালকে এত সুন্দর করে দিল? বনু, কি যাতা বলছিস? আমি কি জানি তোর ভাই কি মিষ্টি গিলেছে? শর্ত, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আশু, তোর লিপস্টিকটা কেমন ঘেটে গেছে রে। আয়শা চমকে দাঁড়িয়ে যায়। ফোন বের করে নিজের ফেস দেখতে গেলে পাশ থেকে জোরে হাসির আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে আসিল হাসি কড়াকড়ি খাচ্ছে। আশু, তোর মিষ্টির রাজ আমি জেনে গেছি। উফ, পেট ব্যথা করছে। দাঁড়ারে আসিলের বাচ্চা, তোর হচ্ছে। আসিল ইমরান হাসমির গান গাইতে গাইতে দৌড় লাগায় ক্লাসের দিকে। আয়শা আসিলের পেছন পেছন দৌড় দেয়। ধোয়া ওঠা দুইটি কফির কাপে সামনাসামনি বসে আছে আয়ান আর ফারহাদ। কফি হাউসের একদম
শান্ত জায়গায় বসে আছে তারা। এতক্ষণে তাদের মধ্যে টুকটাক কথা হলো। আয়ান এবার আসল কথায় আসে, গলা কেসে নিজেকে প্রিপেয়ার করে আর বলতে শুরু করে। ফারাদ, কাল একটা লোকের লাশ উদ্ধার করা হয়েছে ড্রেন থেকে। লোকটাকে শেষবারের মতো দেখা গিয়েছিল তোমাদের এরিয়ার মেন রোডে। হত্যা করা হয়েছে তাকে নির্মমভাবে গলায় ছুরি চালিয়ে। অবশ্য তার আগে তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছিল, হয়তো কোনো ইনফরমেশন বের করার জন্য। ফারহাদ এক উঁচু করে বলে, তা আমায় এসব বলে লাভ? আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি আয়ান? পুলিশ তুমি, আমি তো নই। আয়ান কিছু বলতেই যাবে, তার আগে আবার ফারহাদ টেবিলে হাত মেরে ক্ষীণ হেসে বলে, 1 মিনিট, হোয়াট আর ইউ ওয়ান্ট টু সে? কোনোভাবে তুমি সেই লোকের মার্ডারের পিছনে আমার হাত আছে এটা ভাবছো না তো? আয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, ফারহাদ, আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে ভালোবাসি না। লোকটাকে যে তুমি মেরেছো বা তোমার কথায় তোমার লোকেরা তাকে মার্ডার করেছে, আবার সন্দেহ কিন্তু তাই। ফারহাদ, তুমি যে একজন মাফিয়া লিডার এটা আমজনতা না জানলেও আমরা জানি। তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর না আছে কোনো প্রুফ। আর তার উপর তুমি যাদেরই দুনিয়া ছাড়া করো তারা সবাই কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সাথে জড়িত থাকে, তাই তোমার ওপর কোনো রকম কেস ফাইল হয় না। আমার সোজা প্রশ্ন ফারহাদ, কেন মেরেছো লোকটাকে? ফারহাদ এবার জোরে হেসে উঠে গা এলিয়ে দিল চেয়ারে, গাড়ে হাত ঘষে চুট কামড়ি ভাবলিসিন ভাবি বলে, আমি তাকে মেরেছি, তার কোনো প্রুফ, সাক্ষী, কোনো প্রমাণ আছে? ফারহাদ, তুমি যা করছো সেটা একদমই ঠিক করছো না। আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। ফারহাদের মুখভঙ্গিমা হুট করেই পাল্টে গেল। ফুঁসে উঠল রাগের আভাস। চেয়ার থেকে সোজাসুজি বসে টেবিলের উপর হাত রেখে ঝুঁকে গেল আয়নের দিকে, চোখে চোখ রেখে ওদের দত পিছে পড়ল। কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, আর না আমি জানতে চাই। শুধু এইটুকুই মনে রেখো আয়ান, যে আমার আপন মানুষদের দিকে বা আমার অ্যাঞ্জেলের দিকে হাত বাড়াবে, সে হাতসহ দেহটা দুনিয়া ছাড়া করতে আমার হাত কাঁপবে না। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার। সানগ্লাস লাগিয়ে চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে গেল কফি হাউস থেকে। আয়ান কপালে আঙ্গুল দ্বারা স্লাইড করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কনফারেন্স রুম থেকে বেরিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1:30। তার মানে আসলে ছুটি হয়েছে, 8 ঘন্টার উপর হয়ে গেছে। স্যার 2টার সময় আপনার আরও একটা মিটিং আছে স্যার। আর তানবীরকে থামিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে বলল, ক্যান্সেল করে দাও মিটিংটা। কিন্তু স্যার আমার কথা। স্যার স্যার ফারহাদ বেরিয়ে গেল অফিস থেকে। আসিলের ছুটি হয়েছে কিন্তু সে ফোন করেনি ফারহাদকে। সেই রাগের বসে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে ফারহাদ। কিছুক্ষণের মাঝেই কলেজের সামনে এসে হাজির হয়। গাড়ি থেকে নেমে এদিক সেদিক তাকিয়ে দেখলো আসিল কোথাও নেই। তার ক্লাসের প্রায় সব স্টুডেন্টই বাড়িতে চলে গেছে। ফারহাদ পাগল প্রায় হয়ে আসিলকে সব জায়গায় খুঁজলো কিন্তু ফল শূন্য। ড্রাইভিং সিটে বসে নিজের চুল মুঠো করে ধরল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফারহাদের আসিল কোথায় গেল? ঘড়িতে 3:05। ফারহাদ পাগল প্রায় হয়ে ছুটে যাচ্ছে তার রুমের দিকে। একটু আগেই ফারহাদ তাদের দারোয়ানকে কল করে কনফার্ম হয়েছে যে আসিল বাড়িতেই চলে এসেছে। প্রায় 1.5 ঘন্টা ফারহাদ আসিলকে উন্মাদ পাগলের মতো খুঁজেছে। আসিলকে কোথাও না পেয়ে ফারহাদের যেন নিঃশ্বাসটা আটকে গিয়েছিল। বারবার জাফরের দেওয়া হুমকির কথা মনে আসছিল। আয়ানকেও ফোন করে কিছু জানায়নি ফারহাদ। আয়ান এমনিতেও ফারহাদকে বিশ্বাস করতে পারছে না, আবার তার উপর যদি আসিলের মিসিংয়ের খবর দেয় তাহলে আয়ান আসিলকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। অনেক খোঁজার পরও যখন আসিলকে পায়নি তখন ফারহাদকে মনে করে তাদের গেট কিপারকে ফোন করে জিজ্ঞেস করে, ম্যাডাম বাড়ি ফিরেছে? জি স্যার, ম্যাডাম ফিরেছে সে তো অনেক আগেই। ফারহাদ ফোন কেটে সিটে হেলান দিয়ে বসে। চোখটা লাল হয়ে আসে, মুঠো করে ধরে। আজ আসিলের কপালে দুঃখ আছে, মারাত্মক রকমের দুঃখ। আসিল দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, পিঠে হতে কোমর নিচ অব্দি ছড়িয়ে আছে তার খোলা চোখ। দুপুরে ফারিয়া, নানু আর আসিল একসাথে লাঞ্চ করে যে যার মতো আরাম করছে। আসিলে শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতির হাওয়া উপভোগ করছে। আসিল হঠাৎ তার ডান বাহুতে হ্যাচকা টান অনুভব করে। তাল সামলাতে না পেরে ঘুরে বাড়ি খায় ফারহাদের প্রশস্ত বুকে। ফারহাদ আসিলকে টেনে হিসে রুমে নিয়ে আসে। দেয়ালের সাথে চেপে ধরে আসিলকে। এক হাত দিয়ে
আসিলের গাল চিপে ধরে। আসিল তো কিছুই বুঝতে পারছে না ফারহাদের আচরণে। সে রীতিমতো কাঁপতে শুরু করেছে, শুকনো ঠোক গিলছে বারবার। ফারহাদের রক্তবর্ণ চোখ আসিলের সীমাবদ্ধ। আসিলকে দেখে তার রাগ কমার বদলে বেড়ে গেছে। আসিলের গাল আরো জোরে চেপে ধরে, দাঁতের তহত পিছে বলে, কি মনে হয় তোর আমি পাগল? ইচ্ছা করে করেছিস না এরকম? প্রতিশোধ নিচ্ছিস? উন্মাদ হয়ে খুঁজেছি তোকে আমি। কি পেয়েছিস তুই? মানুষ বলে মনে হয় না আমাকে? চুপ, একদম চুপ। মুখ থেকে আওয়াজ বের করলে তোকে আজ আমি আস্ত রাখবো না। মাইন্ড ইট। কি বলেছিলাম তোকে? আমায় ফোন করবি, না হলে আমার জন্য অপেক্ষা করবি বলেছিলাম তো। আর তুই কি করলি? একা একা চলে এলি। বারণ করেছিলাম না তোকে? বারণ করেছিলাম তো। রাগের বশে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো ফারহাদ। এবার আসিল কেঁদেই উঠল, চোখ দিয়ে পানি গড়িয়ে ফারহাদের হাতে ঠেকে। ফারহাদ তাড়াতাড়ি হাত সরিয়ে দুপা পিছিয়ে যায়, পেছন ঘুরে দাঁড়ায়। কি করছিল এতক্ষণ সে? রাগের চোটে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। আসিল কাঁদতে কাঁদতে দেয়াল ঘেঁষে বসে পড়ে, কম্পনরত কঞ্চে ফোপাতে ফোপাতে বলে, আমি 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 দাঁড়িয়েছিলাম আপনার জন্য, অপেক্ষা করেছিলাম আধা ঘন্টা, কিন্তু কিন্তু আপনি আসেননি, তাই তাই আমি একা চলে এসেছিলাম। ফারহাদের রাগ কমেনি, কিন্তু নিজেকে যথা সম্ভব কন্ট্রোল রাখার চেষ্টা করছে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আসিলের সামনে গিয়ে বসে, বাচ্চাদের মতো সামনে থেকে কোলে তুলে নিয়ে বিছানায় বসায়। আসিলকে পানি খাইয়ে সামনে পড়ে থাকা চুল কানের পিছনে গুঁজি দিয়ে কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করে বলল, ফোন কোথায় তোমার? যে ফোন দরকারে কাজে লাগবে না সেটা রেখে কি লাভ? কোথায় তোমার ফোন? আসিল এবার অবাকের সাথে দ্রুত গতিতে বলে, সেটা তো আমার প্রশ্ন, কোথায় আমার ফোন? জবে থেকে আমায় এখানে নিয়ে এসেছেন তারপর থেকে আমি আমার ফোন চোখেও দেখিনি। আসলে কথায় ফারহাদ ফ্রিকুজকে কিছুক্ষণ কিছু একটা ভেবে অতঃপর কপালে হাত স্লাইড করে বিড়বিড় করে বলল, শিট, হাউ ক্যান আই ফরগেট ইট? ফারহাদ উঠে গিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে আসিলের সুইচ অফ হয়ে পড়ে থাকা ফোন বের করে। আসিল দৌড়ে ফারহাদের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অন করার চেষ্টা করে। ফারহাদ তা দেখে বলে, অনেক দিন চার্জ দেওয়া হয়নি, তাই সুইচ অফ হয়ে আছে। তোমাকে আর এই ফোন ইউজ করতে হবে না, আমি তোমায় নতুন ফোন এনে দেব। কোনো দরকার নেই, আমি এই ফোনই চালাবো। তাই? আসিলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে সজোরে আছাড় মারল ফ্লোরে। ফোনের পার্টস এদিক সেদিক ছড়িয়ে পড়ে চোখের পলকে। আসিল মুখ হা হা করে বলল, এটা আপনি কি করলেন? খুব বেশ করেছি, নাও এবার ইউজ করো তোমার ফোন। বাজে আপনি, ডেভিল কোথাকার। ঠোঁট ফুলিয়ে কথাগুলি বলে আসিল নিচে বসে ভাঙা ফোনটা তুলে নিলে ফারহাদ আসিলের হাত চেপে ধরে। কি করছেন? হাত ছাড়েন। তোমার হাতে রক্ত কিসের? কই কই রক্ত? আসিল নিজের বাঁ হাত তুলে ধরতেই দেখে সত্যি হাতের কিছু জায়গায় ফোঁটা ফোঁটা রক্ত। আসিল ফ্রিকুচি কিছুক্ষণ চুপ করে ভেবে বলে, ও, তখন আপনি আমায় বেলকনি থেকে টানতে টানতে রুমে নিয়ে আসছিলেন, তখন হাতটা ক্যাকটাস গাছের সাথে বাড়ি লেগেছে, কিন্তু রক্ত বেরোচ্ছে এটা বুঝিনি। ফারহাদের মধ্যে একটু অপরাধ বোধ কাজ করলেও সেটা মুখ ফুটে প্রকাশ করে না। আসিলকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসিলের সামনে বসে তুলোতে স্যাফরন তারা ভেজাতে ভেজাতে বলে, বুঝবে কি করে? তোমার মতো স্টুপিড মেয়ের থেকে আর কি আশা করা যায়? ম্যাচিওর কবে হবে তুমি? এত কান্না তোমার আসে কোথা থেকে? আমি হাত ধরলে কাঁদবে, কাছে আসলে কাঁদবে, কিস করলে কাঁদবে, আবার নাকি ম্যাডাম হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। দাও হাত দাও। আসিল রেগে যায় ফারহাদের কথা, অভিমানের বসে বলে, আমি তো স্টুপিড, আমাকে নিয়ে এত কেয়ার করার কি আছে? লাগবে না আপনার এত কেয়ার, আমি নিজেই করে নিব। ফারহাদ আসিলের হাত জোর করে কাছে টেনে হাতে ওষুধ লাগাতে লাগাতে বলল, শোনো, এটা কোনো কেয়ার নয়। মনে আছে প্রথমবার আমার হাত কেটে গিয়েছিল আর তুমি আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলে? ধরে নাও এটা তার শোধবোধ। আমি আবার কারোর ঋণ রাখি না, বুঝেছো? আসিলের অভিমানের পারদ তর তর করে বেড়ে গেল। যতই মানুষটাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে ততই মানুষটা তাকে কষ্ট দিচ্ছে। ফারহাদ ব্যান্ডেজ করে নিয়ে উঠে দাঁড়ালো আর বলল, আমার আজ ফিরতে লেট হবে।
ফারহাদ আসিলের মাথার পেছন ধরে আসিলের মুখ সামনে নিয়ে আসলো, অতঃপর কপালের ঠোঁট ছুঁয়ে দিল। আসিল পরম আবেশী চোখ বুঝলো। এই যেন এক শান্তি যার শেষ আসিল চায় না। এবার ফারহাদ আসিলের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে এসে বলল, আমার উপরে অভিমান করে লাভ নেই, আমি আবার অভিমান ভাঙাতে অক্ষম। বলেই আসিলের ঠোঁটের শক্ত একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আসিল নিজের ঠোঁটের উপর হাত দিয়ে নিজের মনে বলল, আপনাকে যতই বোঝার চেষ্টা করি আপনি ততই রহস্যময় হয়ে ওঠেন। রাত প্রায় একটা, রাস্তার মাঝ বরাবর দিয়ে ঠান্ডা হাওয়ায় বুক চিরে এগিয়ে যাচ্ছে ফারহাদ। গাড়ি চালাচ্ছে ফারহাদ নিজেই। আজ অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে। হঠাৎ এক বিজনেস পার্টির ইনভিটেশন চলে আসে আর ফারহাদও না করতে পারেনি। বিজনেস পার্টি অর্গানাইজারের সাথে ফারহাদের ভালো সম্পর্ক। পাশের সিটে কোট খুলে রাখা, এক হাত দিয়ে ড্রাইভ করছে আর অন্য হাত দিয়ে ঘাড় কাঁধ মালিশ করছে। সে আজ ভীষণ টায়ার্ড। আসিলের কথাও খুব মনে পড়ছে। মেয়েটার সাথে আজ একটু বেশি রুট ব্যবহার করে ফেলেছিল, কিন্তু ফারহাদও কি করবে? রাগলে সে নিজের সজ্ঞানে থাকে না। ফারহাদ লুকিং গ্লাসে দিকে তাকাতেই দেখলো একটা গাড়ি তার গাড়িটা ফলো করছে। গাড়িটা ফারহাদের আগেও দেখেছিল যখন সে পার্টি থেকে বেরিয়েছিল, কিন্তু গাড়িটা তাকে ফলো করছে কেন? ফারহাদ ট্রিকুচকে গাড়ির স্পিড বাড়লো, সাথে সে পেছনের গাড়ি। ফারহাদ আবার লুকিং গ্লাস দেখলো, পেছনের গাড়ি হতে একজন জানলা হতে নিজের হাত বের করে তার হাতে বন্দুক, গান পয়েন্ট ফারহাদের গাড়ির চাকা। ফারহাদ বাঁকা হাসি দিয়ে গাড়ির ডান দিকে কার্ড প্লাস ব্রেক করে সাথে সাথে পেছনের গাড়িটাও জোরে আজ ব্রেক কষে থেমে যায়। ফারহাদ কোমরের পেছন থেকে গান বের করে পেছনে গাড়ির ড্রাইভিং এর সিটের পাশের লোকটি জানলা থেকে বাইরে বের করা বন্দুককে হাতে শুট করে। লোকটা চিৎকার করে উঠে, সাথে সাথে হাতে থাকা বন্দুকটাও নিচে পড়ে যায় রাস্তায়। ফারহাদ এবার গাড়ি থেকে বেরিয়ে আসে, সেই গাড়ির সামনে এসে দাঁড়ায়। ড্রাইভিং সিটে বসার লোকটা তো ভয় পেয়ে যায়, কপাল বেয়ে ঘাম ঝরছে তার। কাপা কাপা হাতে নিজের গান বের করে ফারহাদকে শুট করার আগে ফারহাদ গাড়ির সামনের কাজ ভেদ করে লোকটির কপাল বরাবর শুট করে। সঙ্গে সঙ্গে ওই লোকটি নিথর হয়ে পড়ে যায়। পাশের লোকটি এবার তার রক্তাক্ত হাত অন্য হাত দিয়ে চেপে ধরে, গাড়ির দরজা খুলে এক দৌড় দেয়। সে মরতে চায় না, কিছুতেই নয়, কিন্তু শেষ রক্ষার হলো না। ফারহাদ তার পায়ে গুলি ছোড়ে আর সাথে সাথেই লোকটি বসে পড়ে রাস্তায়। ফারহাদ এবার ধীর পায়ে হেঁটে লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। লোকটা হাউমাউ করে কেঁদে ওঠে, হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাওয়ার ভঙ্গি করে বলল, স্যার আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমার দ্বারা বড্ড বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে, আমায় ছেড়ে দাও। ফারহাদ মাথা হেলিয়ে আওয়াজ বের করে বলল, তোর ক্ষমা চাওয়ার টাইমিংটা বড্ড বাজে রে। আগে এটা বল, কে পাঠিয়েছে তোকে? কার কথায় এইসব করেছিস তুই? কত টাকার পিছনে পাগল কুত্তার মতো ছুটতে গিয়ে আজ তোর এই অবস্থা? ভাই আমি তাকে চিনি না, আমাদের শুধু ফোনে কথা হয়েছিল। সে বলেছিল আপনাকে প্রাণে না মেরে আহত করতে আর তার কাছে তোমাকে নিয়ে যেতে। এই কাজের বদলে সে আমায় 20 লক্ষ টাকা দেবে বলে, আর টাকার লোভ পড়ে আমি এই কাজ হ্যাঁ বলি। ভাই ছেড়ে দাও ভাই, আমি এই শহর ছেড়ে চলে যাব। শহর ছেড়ে যাবি কেন? তোকে আরো দূরে পাঠিয়ে দেই। কোথায়? পরলোক। লোকটি নিথর দেহ লুটিয়ে পড়েছে রাস্তায়। ফারহাদ তার একটা পা ধরে টানতে টানতে ব্রিজ থেকে নিচে নদীতেই ফেলে দেয় আর গাড়িতে থাকা লাশ অমনি রেখে নিজের গাড়িতে উঠে শীষ বাজাতে বাজাতে আবার গাড়ি জমায় নিজের গন্তব্যে। এখন ফারহাদকে দেখে কেউ বলতেই পারবে না যে সে এই মুহূর্তে 2টা মার্ডার করেছে। ফারহাদ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30 মিনিট। ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখলো নানুর রুমের লাইট জ্বলছে। ফারহাদ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলল, ডিয়ার, এখনো তুমি ঘুমাওনি? এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক নয়। নানু বিছানায় বসে তসবিহ গুনছিল। ফারহাদের কথায় তার হাত থেমে যায়। ফারহাদকে কাছে ডেকে তার চোখে মুখে হাত বুলি নরম গলায় বলে, আমি এমনিতেও এত রাত অবধি জেগে থাকি, কিন্তু আজ তোমার আসতে এত লেট কেন হচ্ছিল তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। ফারহাদ তার নানুর 2 হাত ধরে চুমু খেয়ে বলল,
আমার তো এরকমই লেট হয় বাড়ি ফিরতে, তবে হ্যাঁ আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছে। তা তো বললে হবে না প্রিন্স, এখন তুমি ব্যাচেলার নও, তোমার বিয়ে হয়েছে, বউ আছে, এটা ভুলে থাকলে তো হবে না। আশিলকে টাইম দাও, সময় কাটাও একে অপরের সঙ্গে। মেয়েটা তো তোমার ভরসায় আছে এই বাড়িতে, আর যেন ফিরতে লেট না হয়, মনে থাকবে? মনে থাকবে। নাও এবার তুমি ঘুমিয়ে পড়ো দেখি। ফারহাদ নানুর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে লাইট অফ করে সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমের দিকে চলে যায়। ফারহাদ ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করে। চার কোণে 4টে হলুদ রঙের বাতি জ্বলছে, তাই পুরো রুম আলোয় আলোকিত। ফারহাদ বিছানার উপর দেখে আসিল নেই, ওয়াশরুমেও নেই, ব্যালকনিতেও। ফারহাদ যা ভয় দেখিয়েছে আসিলকে, তাতে ব্যালকনিতে থাকার প্রশ্নই ওঠে না। ফারহাদ থাই গ্লাস লাগিয়ে কোমরে হাত দিয়ে ভাবছে আসিল গেল তো গেল কোথায়। পুরো রুমে আসিলের টিকি পর্যন্ত। ফারহাদের চোখ গেল এবার ওয়ার্ড্রোবের ঠিক পাশে তার বার রুমের দিকে, কারণ রুমের দরজাটা খোলা প্লাস লাইট জ্বলছে। ফারহাদের বুকটা কেমন কেঁপে উঠল। প্রায় 3.5 মাস হতে যায় সেই রুমে পা পর্যন্ত রাখেনি আসিল। অনেকবারই বার রুমে নিয়ে প্রশ্ন তুলেছিল ফারহাদের কাছে, জিজ্ঞেস করেছে যে ওটা কিসের রুম, কি আছে তাতে, কেন বন্ধ রুমটা? কিন্তু ফারহাদের একটাই কথা, তুমি ওই রুমে যাবে না, ভুল করেও না। তাহলে তবে কি আজ আসিল তার না বলা সত্ত্বেও ওই রুমে প্রবেশ করেছে? ফারহাদ আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, ঝটপট এগিয়ে যায় বার রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আর দেখলো আসিল বসে আছে বার টুলসে চুপচাপ। অন্যদিকে তাকিয়ে আছে আসিল। চুলের অবস্থা খারাপ, ইন করা শার্ট বেরিয়ে গেছে স্কার্ট থেকে। ফারহাদ আসিলের কাজ ছাকিয়ে পড়ল, এখানে তুমি কি করছো? ঢুকলে কি করে এই রুমে? চাবি পেলে কোথা থেকে? পারমিশন কে দিয়েছে তোমাকে? তোমার সাহস তো কম না। আমার বারবার না বলার পরেও তুমি এই রুমে প্রবেশ করেছো। ফারহাদে কিছু বলবে তার আগেই তার চোখ গেল টেবিলের উপর। যা দেখার পর ফারহাদের চোখ কপালে উঠে গেল। আসিলের সামনে 2টা গোল আকারের মাঝারি সাইজের ওয়াইনের বোতল, যার মধ্যে একটা পুরো শেষ আর একটার পরিমাণ কিছুটা কমে গেছে। ফারহাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে কি আসিল ওয়াইন পান করেছে? পায়ের রক্ত যেন মাথায় উঠেছে। আসিলকে ঘুরে বাহু ধরে দাঁত কিরমির করে বলল, এই তুমি ওয়াইন খেয়েছো? তাও 1 বোতল একবারেই? এই তাকাও আমার দিকে, তাকাও বলছি, কিছু জিজ্ঞাসা করছি তো আমি। আসিল এবার ফারহাদের দিকে তাকে খিলখিল করে হেসে উঠল, যেন ফারহাদ কোনো জোকস বলেছে তাকে। হাসতে হাসতেই বলে, পারমিশন? কিসের পারমিশন? বরের কোনো কিছুতে বউকে কি পারমিশন নিতে হয়? বরের যা বউয়েরও তো তাই, আবার বউয়ের যা তা তো শুধু তারই। ফারহাদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আসিল আবারও ফারহাদের হাত ধরে তার পাশের টুলসে বসতে বসতে বলল, ভালো হয়েছে আপনি এসেছেন, আমি তো আপনার অপেক্ষা করতে করতে 1 বোতল শরবত খেয়েই ফেলেছি। চলুন এবার আপনি আর আমি দুজন মিলে খাই। একটু থেমে আবার বলে, জানেন শরবতটা না একটু অন্য রকমের, আমার খাওয়ার পর থেকে কেমন হাসি হাসি পাচ্ছে। হাসি তো পাবেই, যে বোতল আমি 3 দিনে শেষ করি সেটা তুমি কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলেছো। কপালে হাত দিয়ে বিড়বিড় করে ফারহাদ। আসিল এবার চেয়ার সমেত নিজেই হিলতে আরম্ভ করলো। ভাবটা এমন যেন ফ্লোর কাঁপছে আর সে এক্ষুনি পড়ে যাবে টুল হতে। আসিল ফারহাদের শার্ট খামচে ধরে চিৎকার করে বলে, ভূমিকম্প হচ্ছে, আমাকে বাঁচান, টেবিল আমাকে বাঁচান। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার তো এখনো বাসর হয়নি। আমার বেবিরা এত তাড়াতাড়ি মা হারা হোক তা আমি চাই না। मैं मरना नहीं चाहती, मुझे बचाओ। ফারহাদ এবার আসিলের 2 বাহু ধরে নরম কণ্ঠে বলে, রিল্যাক্স অ্যাঞ্জেল, দেখো এখানে কোনো ভূমিকম্প হচ্ছে না, প্লিজ স্টপ দিস ননসেন্স। উফ, আমিও কার সাথে কথা বলছি যে নিজের মধ্যেই নেই। আসিল ফারহাদের কথায় পাত্তা না দিয়ে ফারহাদের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিস্মিত বোধ ভরা তার চোখে মুখে, যেন কিছু অদ্ভুত দেখছে সে। ফারহাদ তা দেখে নিজের ডানে বামে তাকিয়ে বলল, কি হয়েছে? অমন ভাবে কি দেখছো? আসিল এবার টুল থেকে নেমে এলো। ফারহাদের আশেপাশে তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা
করতে করতে বলল, ফরহাদ, আপনারা 4 ভাই, তাও জমজ। দেখুন, একটা ফরহাদ, দুটো ফরহাদ, তিনটে ফরহাদ, 4